এ যাবৎকালের সবচাইতে বৈষম্যের শিকার রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম, নির্যাতনের শিকার, জুলুমের শিকার, অত্যাচারের শিকার, ফাঁসি, গুম, খুন, দল নিষিদ্ধকরণ। আর কোন দলকে নিষিদ্ধ হয়েছে? তাহলে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো, নিষিদ্ধ দল হিসাবে আমাদেরকে অন্যায়ভাবে, বেআইনিভাবে দল নিষিদ্ধ করা হয়েছে। সেখান থেকে আমরা আশা করেছিলাম বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে। জাতির এই প্রত্যাশা আছে কি নাই? আছে। আমরা ন্যায় বিচার পাবো। ইউ ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থান সফল হয়েছিল। কিন্তু আমাদের এটিএম আজহার ভাই ন্যায় বিচার পেয়েছেন? জামাত ইসলামের নিবন্ধন এখনো আমরা ফিরে পেয়েছি? তাহলে আমরা কি বৈষম্যের শিকার হয়েছি? সেই বৈষম্য কি বিদ্যমান? সে অন্যায় আজও কি অব্যাহত আছে? সেটাকে আমরা মেনে নেব? এটা মানে নিতে পারি না আমরা। এই জন্য আমরা বলবো, আমরা আপনাদেরকে সতর্কবাণী দিয়েছি 18ই ফেব্রুয়ারি গোটা বাংলাদেশ একসাথে একত্রিত হয়ে দাবি করেছে আজহার ভাইয়ের মুক্তি চায়। বাংলাদেশে রাজবন্দী কেউ আজ কারাগারে নেই, এমনকি দাগী আসামিরও আজকে বেরিয়ে গেছে, সাজাপ্রাপ্ত আসামি বেরিয়ে গেছে। কেন? আমার ভাই আজহারুল ইসলাম জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জানান এখনো কারাগারে অসুস্থ অবস্থায় দিনে প্রতিবাদ করছে। এদেশের জনগণ সেটা মেনে নেবে? সুতরাং সতর্ক বাণী দেয়া হয়েছে, সাবধান হতে হবে। আর অবিচার, অন্যায় বাংলাদেশের মানুষ দেখতে চায় না। অন্যায় অবিচারকে এদেশের মানুষ নীরবে নিবৃতে মেনে নিবে না। আমরা দেশের স্থিতিশীলতা চাই, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা বাস্তবায়ন দেখতে চাই। এদেশ বৈষম্য মুক্ত হোক, এটা চাই। আইনের দৃষ্টিতে সকলেই সমান, সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদের এই আইন কার্যকর হোক, এটা আমরা আন্তরিকভাবে চাই। সুতরাং পরিস্থিতির অবনতি হওয়ার পূর্বেই আপনারা সতর্ক হন। কাল বিলম্ব না করে, কোনো শর্ত বা অন্য কোনো বাহানা নয়, ন্যায় বিচারের স্বার্থে আমাদের প্রিয় নেতা আজহার ভাইকে নিঃশর্ত মুক্তি অবিলম্বে দিতে হবে। যদি তাকে মুক্তি দেয়া না হয়, গোটা বাংলাদেশ আবার উত্তাল হবে, উত্তপ্ত হবে। বাংলাদেশের মানুষ সবখানে বিপ্লবের সয়লাব ছড়িয়ে দেবে। এতে দেশের পরিস্থিতি আবার যদি অবনতির দিকে যায়, সে দায় দায়িত্ব যারা সরকারে আছেন তাদেরকে বহন করবে। আর জামাত ইসলামের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ফেসিবাদের আমলে। ফেসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু আমাদের নিবন্ধন ফিরে আসে নাই। এই জন্য আমাদের এটাও সুস্পষ্ট দাবি যে অন্যায় অবিচার আমাদের উপর করা হয়েছে ফেসিবাদী আমলে, এটা ছিল রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে। সেই রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে যদি আমাদের নিবন্ধন ফিরে দেয়া, আমাদের নেতা আজহার ভাইয়ের মুক্তি দেয়া নিয়ে যদি কালক্ষেপণ করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে তাদের দাবি আদায় করতে বাধ্য হবে। আজকের ভাষা দিবসের এই আলোচনা সভায় আমি এই দাবির পাশাপাশি আমাদের জাতীয় জীবনে যেসব সমস্যা বিদ্যমান আছে, অর্থনৈতিক যে সংকট, মানুষের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সাফার করছে, বাংলাদেশে যে এখন সংস্কারের কার্যক্রম চলছে,
সেই ক্ষেত্রে আমরা যেসব দাবি দাওয়া দিয়েছি, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে ফ্যাসিবাদী সরকার আমলে ধ্বংস করা হয়েছে, সেখান থেকে আমরা দেশকে উদ্ধার করতে চাই। এই জন্য সংস্কারের কোনো বিকল্প নাই। মৌলিক সংস্কারগুলো করতে হবে। নির্বাচন এই দাবি আছে, কিন্তু নির্বাচন যদি আগের আইন বহাল রেখে করা হয়, তাহলে যেই লাউ সেই কদুই হবে। ময়লা আবর্জনা পরিষ্কার না করে পবিত্রতা অর্জন করা যায় না। সুতরাং সংস্কারের মধ্য দিয়ে ফ্যাসিবাদের আওয়ামী লীগের আমলের এই আবর্জনা দূর করুন, জাতিকে পবিত্র করে দেন। সেই দায়িত্ব নিয়ে আপনারা এসেছেন, জনগণ সেই জন্য আপনাদেরকে সেখানে পাঠিয়েছে। সুতরাং মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। আর বাংলাদেশে এখন জনগণের যে প্রকৃত প্রতিনিধিত্বের জায়গা, রোড লেভেলে মানুষের যে আহাজারি আজকে, সেই জায়গায় যারা ভোট ডাকাতি করে পরিষদগুলোতে ইলেক্টেড হয়ে এসেছিলেন, তারা এখন পালিয়ে গেছে। নেত্রীও পালিয়ে গেছে, তারাও পালিয়ে গেছে। অবাক কাণ্ড, মানুষ বলে যে বাইতুল মোকাররমের খতিবও পলাইছে। এমন পলায়ন, সেই পলায়নের যে শূন্যতা সবখানে পূর্ণ হয়েছে, কিন্তু হয় নাই। প্রধানমন্ত্রীর জায়গায় শূন্যতা পূরণ হয় নাই, বাইতুল মোকাররমের খতিবের জায়গা পূর্ণ হয় নাই, আমার ইউনিয়ন পরিষদ কি পূর্ণ হয়েছে? জনগণ হয়রানির শিকার হচ্ছে। আপনি প্রশাসন নিয়োগ করে জনপ্রতিনিধিত্বের জায়গা চালাইতে পারবেন না, এটা অসাংবিধানিক। সংবিধানে বলা আছে সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধি দিয়ে রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম চালাতে হবে, সরকারি কার্যক্রম চালাতে হবে। তাহলে সেই জায়গায় আজকে জনগণ সেবা পাচ্ছে না, সে জায়গায় উন্নয়ন হচ্ছে না, সে জায়গায় মানুষের সমস্যা দেখার কেউ নেই, মানুষ গার্ডিয়ানলেস। তাহলে আপনি সেই জায়গাটাকে আগে অগ্রাধিকার দিবেন, নাকি ক্ষমতায় আসার জন্য যারা আজ পালন করছে তাদের দাবি পূরণ করবেন? প্রিয় ভাইরা, আমাদের দাবি পরিষ্কার। এই জন্য সবার আগে সংস্কার, আর নির্বাচন করলে সবার আগে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে এবং জনস্বার্থে, দেশের স্বার্থে জনগণের হয়রানি বন্ধ করা, এলাকার উন্নয়নের প্রয়োজনে মানুষের সেবা সুনিশ্চিত করার জন্য এটা সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব। জনগণের সেবা সুনিশ্চিত করার জন্য সবার আগে আমরা জনগণের পক্ষ থেকে এদেশের অধিকাংশ মানুষের অভিমত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করুন। আর জাতীয় নির্বাচন হবে, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা গ্রহণ করে নাই বা ক্ষমতা দেয়া হয়নি। এই সরকারকেই বলাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং আপনাদেরকে জাতীয় নির্বাচন দিয়েও ক্ষমতা হস্তান্তর করতে হবে। তবে সেই জন্য আমরা যে সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন দাবি করছি, এর মধ্যে এটা শেষ করুন, তারপর জাতীয় নির্বাচনে যান। তবে সে নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি আইনের সংস্কারের বিভিন্ন বিষয়ে আমরা সরকারের কাছে দাবি দিয়েছি। তার অন্যতম প্রধান একটি দাবি হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচনে চালু করতে হবে। সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পৃথিবীর ৬২টি দেশে এই পদ্ধতি চালু আছে এবং এর সুফল তারা পাচ্ছে। এর মধ্য দিয়ে যেটা বাংলাদেশ সুফল পাবে, সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশের রাজনৈতিক সকল পর্যায়ের দল যারা কোয়ালিফাইং ভোটের পার্সেন্টেজ অর্জন করবে, তারাও পার্লামেন্টে আসবে। দলের পক্ষ থেকেও যারা ম্যাচিওর, দক্ষ, অভিজ্ঞ রাজনীতিবিদ, আইন প্রণয়নে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, তারাই পার্লামেন্টে আসবে। তাহলে একটা দক্ষ, সমৃদ্ধ পার্লামেন্ট যদি গড়তে হয়,
পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই। এই জন্য আমরা সেই দাবিটিও মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাই। পরিশেষে প্রিয় ভাইদের প্রতি আহ্বান জানাই, আজকের এই দিবসে আমাদেরকে আমাদের স্বাধীন বাংলাদেশ যেই মূলনীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, জাস্টিস, এই চেতনার আলোকে 24-এর বিপ্লব হয়েছে এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, জাতি গঠনের জন্য ভাষা আন্দোলন হয়েছিল। তাহলে 24-এর চেতনা আর আমাদের 71-ও যে দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধেই একটি আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের উপদ্য হয়েছিল। আর ভাষা আন্দোলনের যে চেতনা, সেটাও হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এই আন্দোলনগুলো বিভিন্ন পর্যায়ে হয়েছিল। আর কতকাল আমরা সংগ্রাম আর আন্দোলন করব? আসুন আমাদের সেই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে চেতনা নিয়ে এদেশ নতুন আবার স্বাধীন হয়েছে, সেই চেতনাকে ধারণ করে একটি সুন্দর, সার্বজনীন, কল্যাণময়, আধুনিক বাংলাদেশ আমরা গড়ব, নতুন বাংলাদেশ গড়ব। সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।